ইন্দ্রনীল সেন, তার এই ব্যান কালচার, তার মতে মত না মেলালে, তার সাথে এজেন্ডা ভিত্তিকভাবে হ্যাঁতে হ্যাঁ না মেলালে, তার সাথে সেটিং না করলে সে শিল্পী নয়। আর বাকি যারা সেটিং করছে তারা শিল্পী। এই নিয়মটা কে সেট? যারা অন্য দলে ছিলেন তারা থাকুন, তাতে তাদের ইন্টিগ্রিটি বোঝা যাবে। বিপদের সময় যেখান থেকে তারা এত টাকা কামিয়েছে, ভুরি ভুরি টাকা কামিয়েছে, সম্মান কামিয়েছে, পারলে তো বাড়ির আমার যে সুইপার তাকে ডেকে মহানায়ক পুরস্কার, মহানায়িকা পুরস্কার দেওয়ার হচ্ছিল। বঙ্গপুরে কাউকে নেয় না। কেউ কচি খোকা, কচি খুকি নয়। কেউ দাঁতে দাঁত চেপে সন্তানের মুখ চেয়ে করে না। সবাই যেটা করে নিজের ধান্দার জন্য। একজন মহিলা মুখ্যমন্ত্রী তো ছিলেন আমাদের এখানে, কিন্তু মহিলা হয়ে কোনো মহিলার দুঃখ বুঝলেন না। আমরা কতবার তার কানে এই যে সঙ্গীত জগতের এই অরাজকতা, সেটা পৌঁছানোর চেষ্টা করেছি। বিশ্বাস করো, কোনোভাবে পৌঁছতে পারি। একেবারে টলিউড থেকে শুরু করে আপনাদের সঙ্গীত জগৎ সর্বক্ষেত্রে যতদিন তৃণমূল সরকার ক্ষমতায় ছিল ব্যান্ড কালচার চলতো। এবার কি সেই ব্যান্ড কালচারের পতন হবে? আপনাদের ইন্ডাস্ট্রিটা আপনি কিভাবে সাজাতে চাইছেন বা দেখতে চাইছেন? দেখো, আমি কিভাবে সাজাতে চাই সেটা তো প্রশ্ন নয়, কারণ আমার মনে অনেক হয়তো আশা আছে, অনেক ভালো কিছু করার ইচ্ছে আছে। সরকার, তাদের যারা রিপ্রেজেন্টেটিভ, আমরা যাদের এনেছি ভোট দিয়ে, তারাও, তাদের একটা ভাবনা আছে। আপনি নিজেও তো ব্যান্ড হ্যাঁ, ছিলেন। আমি তো ব্যান্ড ছিলামই, এবং আমি আমি এবং আমার মতো অনেক শিল্পী যেভাবে নিপীড়িত এবং শোষিত এবং বঞ্চিত হয়েছে, সেটা তো কিছু বলার নয়। এবং কি হয়েছে যে দেয়ালে পুরো পিঠ ঠেকে গেছে। এখন যদি কথা না বলি, আর কবে কথা বলবো? আর আর তো কিছু পাওয়ারও নেই, আর কিছু হারানোরও নেই। আর আমার দল থেকেও আমার কিছু চাওয়া পাওয়ার হিসেব নেই যে সেই জন্য আমি মুখ খুলছি। কারণ আমি জানি আমি মোটামুটি কাজ করি, আমার ডাল ভাতের জোগাড় হয়ে যায়। এবং কোভিড টাইমে যখন আমি না খেয়ে মরিনি, তার মানে আমি খেয়েই মরি। সুতরাং, কিন্তু এই যে একটা কলুষিত একটা পরিবেশ হয়ে আছে, এই যে একটা ন্যাস্টি, আর্টিস্টরা, আগে ভাবা হতো যে আর্টিস্টরা ভালো মনের মানুষ হয়। একেবারেই নয়। তারা প্রচন্ড স্বার্থ নিয়ে ঘোরে, প্রচন্ড সুযোগ সন্ধানী, প্রচন্ড ম্যানিপুলেটিং নেচার। এবং খুব ধরে ধরে তুমি কয়েকজনকে বলতে পারবে তারা হয়তো ভালো মনের মানুষ। বাকি সবই কিন্তু ট্রেন্ডে চলছে। এবং সবসময় আমি খাবো, আমি পরবো, আমার ছেলে দুধ খাবে, অন্যের ছেলে না খেয়ে থাকবে, এই জিনিসটা তাদের মধ্যে হয়। এবং এতটাই একটা স্পাইনলেস ইন্ডাস্ট্রি যে বলতে আমি বাধ্য হচ্ছি, আজকে আমার যে বয়স হয়েছে এবং আমার কাজের যে জায়গা হয়েছে, কারণ আমি নিজের ব্যক্তিত্ব, নিজের স্বাতন্ত্র্য নিয়েই আমি সারা বিশ্বে বাঙালির কাছে নিজের জায়গা করেছি। গত বছরও ধরো আমি 2025-এ ব্রিটিশ পার্লামেন্ট থেকে আমি অ্যাওয়ার্ড পেয়েছি পঞ্চকবির গানের পায়োনিয়ার শিল্পী হিসেবে। ব্রিটিশ পার্লামেন্ট আমাকে অ্যাওয়ার্ড দিয়েছেন যে রিসার্চার এবং শিল্পী হিসেবে। সুতরাং আমি আনন্দ পুরস্কারে গান গেয়েছি, আমি এম্বাসির কাজ করি, আমার আমার একাডেমির ছেলেমেয়েরা কাজ করে। আমার চাওয়া পাওয়ার হিসেবটা ওইখানে নয়। আমার বলার কথা এখানেই, যে এই যে ইন্ডাস্ট্রিতে গত 15 বছর আমরা ঘুরপাক খেয়েছি, এবং আমাদের যিনি গায়ক মন্ত্রী ছিলেন, সবাই তার নাম জানি, ইন্দ্রনীল সেন, তার এই ব্যান কালচার, তার মতে মত না মেলালে, তার সাথে এজেন্ডা ভিত্তিকভাবে হ্যাঁতে হ্যাঁ না মেলালে, তার সাথে সেটিং না করলে সে শিল্পী নয়। আর বাকি যারা সেটিং করছে তারা শিল্পী। এই নিয়মটা কে সেট করলো? এটা আমার প্রথম প্রশ্ন। এই নিয়মটা কে সেট করলো? আমাদের পশ্চিমবঙ্গে কেউই লতা মঙ্গেশকর, আশা ভোসলে নয়। কেউ যদি 20% হয়, কেউ 19.8, কেউ 19.9, কেউ 20.2, কেউ 20.5। হ্যাঁ, এবং প্রচুর শিল্পী যাদের রুজি রোজগার, সংসার চলে এই শিল্প চর্চা করে। সেখানে এই যে সিন্ডিকেট করে রাখা, যে একজন শিল্পী সরকারের সমস্ত কাজ পাবে, সমস্ত মেলা, উৎসব, রবীন্দ্র সদন, তারা হচ্ছে প্রিভিলেজড, তারা হচ্ছে সুরানি সরকারের ছিল। গত গত চলে গেছে যে সরকার। এবং আমরা ছিলাম দুয়োরানি, কারণ আমরা ফাটফাট করে কথা বলতাম, আমরা কর্তা ভজা ছিলাম না। আমি এবং আমার মতো আরো কিছু শিল্পী ছিলেন যাদের অনেক গুণ আছে। আমার কন্টেম্পোরারি কিছু শিল্পী আছেন, আমার সিনিয়র কিছু শিল্পী আছেন, আমার থেকে জুনিয়র কিছু শিল্পী আছেন, যারা শুধু কিন্তু নীরবে নিজের কাজটা করে গেছেন। এবং এখন সময় এসেছে যে প্রত্যেকটা নাম, যারা
ধরো নিষ্পেষিত হয়েছে, এতদিন ধরে বঞ্চিত হয়েছে। নাচের টিম বঞ্চিত হয়েছে, নাচের আর্টিস্ট বঞ্চিত হয়েছে, কবিতার জন্য মানুষ হঠাৎ কি করে হলো কবিতা একাডেমি? হুম। কি হয় তাতে? কবিতা একাডেমিতে কি হয়? কাকে বসানো হলো কবিতা একাডেমিতে? কেন বসানো হলো? যারা চাকরি করেন, মাসের শেষে সরকারি টাকা পান, পেনশন পান, তাদের আরো বড়লোক করার সুযোগ হলো। তাদের যারা পা চাটছে, পা চাটা কথাটাই বলছি, তাদের যারা পা চাটছে, বিভিন্ন সময় তাদের সাথে সঙ্গ দিচ্ছে, তারা কাজ পেতে শুরু করলো, তাদের অর্গানাইজেশন কাজ পেতে শুরু করলো। এবং এই যে প্রত্যেক জায়গায় একটা করে ঘুঘুর বাসা, এই ঘুঘুর বাসাগুলোকে তো ভাঙা উচিত। এবং আমার মতো শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের অনেক আশা আছে নতুন সরকারের প্রতি, বিশেষ করে মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী দাদা এবং দিলীপ ঘোষ দা, অগ্নিমিত্রা, আমার বন্ধু অগ্নিমিত্রা, আরো সবাই যারা আছেন, রুদ্রনীল, রূপাদি, তারা ভালো কাজ করবেন, তাদের একটা ভিশন আছে। শুধু দরকার হচ্ছে যারা তেল দিচ্ছে তারা যেন এখানে ঢুকতে না পারে। এই যে গিরগিটি, সুন্দর একটা কথা লকেট সেদিনকে বলেছে, লকেটও আমার খুব বন্ধু, যে যারা অন্য দলে ছিলেন তারা থাকুন, তাতে তাদের ইন্টিগ্রিটি বোঝা যাবে। বিপদের সময় যেখান থেকে তারা এত টাকা কামিয়েছে, ভুরি ভুরি টাকা কামিয়েছে, সম্মান কামিয়েছে, পারলে তো বাড়ির আমার যে সুইপার তাকে ডেকে মহানায়ক পুরস্কার, মহানায়িকা পুরস্কার দেওয়ার হচ্ছিল, বঙ্গভূষণ, হুম। বঙ্গবিভূষণ। মানে কি ছিল, জায়গাটা কি ছিল? কোনো একজনের স্ত্রী, মানে নেতার স্ত্রী, তার স্ত্রীর বান্ধবী, স্ত্রীর যে নিজস্ব গোষ্ঠী আছে, তারা সব জায়গায় সরকারি কাজ পাবে, বাকিদের আর কোনো যোগ্যতা নেই। আমরা যারা লড়ে পিটে কাজ করছি, আমরা যারা শ্রোতাদের আনন্দ দিচ্ছি, আমরা যারা বিশেষ বিশেষ বিষয় নিয়ে কাজ করছি, আমাদের কোনো যোগ্যতা নেই। ওই মহানায়িকা বললেন যে যারা কোট আনকোট যে যোগ্যতা যাদের আছে তারা কাজ পেয়েছে। তা যোগ্যতাটা কি? সেই কথাগুলো ভাঙবো? স্পেশাল যোগ্যতা, সেগুলো হচ্ছে, সেই স্পেশাল যোগ্যতাটা না সবার থাকে না, কারণ সবার স্পাইনটা সমান হয় না। এই কথাগুলো সত্যি বলছি, মানে দেওয়ালে একদম পিঠ থেকে গেছে। এই কথাগুলো বলা দরকার। এবং আমার মতো শিল্পী আরো যারা আছেন, আমার কন্টেম্পোরারি, আমার কাছে তো ধরে ধরে সব লিস্ট আছে, সবাই আমরা এক ছাতের নিচে আমরা আসি, এবং যেখানে আমাদের এই কথাগুলো বলার দরকার আমরা সেগুলো বলি। ওই একা একা চিৎকার করে আমি পাচ্ছি না, আমি কেন পাচ্ছি না, আমি কেন, আমাদের পাওয়ার বিষয় চলে গেছে। আমার একটা মাত্র সন্তান, সে ঈশ্বরের কৃপায় দাঁড়িয়ে গেছে। আর আমার নিজের পেট চালাতে কতটুকু লাগবে, কত আমার লাগবে? আমার মার্সিডিজেরও দরকার নেই, আমার বিএমডাব্লিউরও দরকার নেই। আমি চাই, আমি যেভাবে বড় হয়েছি এই বাংলাতে, আমার আমার সংস্কৃতি, আমার আপব্রিঙ্গিং, স্বচ্ছ পরিবেশ, সেই জিনিসটা আবার বাংলাতে ফিরে আসুক। কিন্তু দিদি ইতিমধ্যেই তো যে জার্সি বদলানোর যে প্রক্রিয়া সেটা তো ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। একাধিক প্রেস কনফারেন্স দেখতে পাচ্ছি, দলে আমাকে জোর করে নিয়ে যাওয়া হয়েছিল, এই মন্তব্যও কিন্তু শোনা যাচ্ছে। কেউ জোর করে কাউকে নেয় না, কেউ কচি খোকা কচি খুকি নয়, কেউ দাঁতে দাঁত চেপে সন্তানের মুখ চেয়ে করে না। সবাই যেটা করে নিজের ধান্দার জন্য। তারা ধান্দাবাজ ছিল, ধান্দাবাজ আছে, তারা আজ এক্সপোজড। সেই জন্যে তারা তো ভাবতে পারেনি যে তাদের আদরের সরকার এত তাড়াতাড়ি টপল হবে। সেই জন্যে তারা এখন রাতের গভীরে গিয়ে কোথাও কোথাও কারোর সাথে মিটিং করছে, সেই মিটিংয়েরও খবর আছে, সমস্ত প্রমাণাদি আছে। আর তাদের আমাদের সরকার নেবেন কিনা সেটা সরকারের দায়িত্ব। এটাই বলছি যে আমার অন্তত শুভেন্দু অধিকারী দাদা, অগ্নিমিত্রা, দিলীপ দা, তাদের প্রতি পূর্ণ আস্থা আছে, এবং শ্রমিক ভট্টাচার্য, কারণ খুব ব্যালেন্সড মানুষ এরা, এরা খুব ব্যালেন্সড। এবং শিল্পীদের যারা গিরগিটির মতো রং বদলাচ্ছেন বা বদলেছেন বা বদলানোর চেষ্টা করছেন, তাদের একটা কথাই বলবো, নিজের ইন্টিগ্রিটি অন্তত এই সময়টা বজায় রাখুন। যে দলের থেকে এত কিছু পেয়েছেন তাদের পাশে থাকুন। আমার কাছে কত ফোন আর এসএমএস আসছে তুমি ভাবতে পারবে না। কেন? ওই যে মানে কিভাবে কিভাবে মানে যারা আমাকে এই 15 বছরে চিনতে পারতো না, আমি কোথাও গেলে, এমন শিল্পী আছে, শিল্পী মানে তাকে শিল্পী বলা হতো, কোনো এক সময় গান গাইতো। আইসিসিআর এ আফটার কোভিড আমার একটা মনে আছে, আমার বন্ধু সুজয় প্রসাদের একটা অনুষ্ঠানে আমরা সবাই গান গেয়েছিলাম লকডাউন পিরিয়ডে।
আমি মঞ্চে উঠেছিলাম এবং আমি বিজেপির তখন সদ্য জয়েন করেছি দিলীপ ঘোষের হাত ধরে। বলে সেই শিল্পী নেমে চলে গেছিল। না বিজেপির লোকের সাথে গান গাইবো না। মানে আমি অচ্ছুত। সে দেখে এখন সোশ্যাল মিডিয়াতে বড়, বড় করে, হুম। করে লিখছে। মানে এইগুলো কি? এই এত ধান্দাবাজি করলে কি হয়? দিনের শেষে তো নিজের মুখটা তো আয়নায় দেখা উচিত। যারা হার্ডকোর কাজ করেছেন, যারা অ্যাক্টিভ পলিটিক্স করেছেন, তারা সামনে থাকুন। তারা নিজেদের অনেক অত্যাচারিত তারা হয়েছেন। তাদের ফ্যামিলির অনেকে মারা গেছে, তারা কষ্ট পেয়েছেন। না খেয়ে না পড়ে তারা কিন্তু দলটা করে গেছেন। আমরা কিন্তু অ্যাক্টিভ পলিটিক্সের আমি কিন্তু লোক নই। কিন্তু একটা আমার মানে সহজাত বুদ্ধি, মেধা আমার একটা কিছুকে সমর্থন করার জন্যে আমাকে বলেছে। অন্তত এই চোর সরকারকে সমর্থন করতে বলেনি ভাই। যারা আমফানের মানে ত্রিপল চুরি থেকে শুরু করে চাল চুরি, তারপর আরজি করে রেপ কেস আমি বলব কি কত, 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 কত বলবো। মানে আমার শুধু মনে হয় যে একজন মহিলা মুখ্যমন্ত্রী তো ছিলেন আমাদের এখানে। কিন্তু মহিলা হয়ে কোনো মহিলার দুঃখ বুঝলেন না। আমরা কতবার তাঁর কানে এই যে সঙ্গীত জগতের এই মানে অরাজকতা সেটা পৌঁছানোর চেষ্টা করেছি। বিশ্বাস করো কোনোভাবে পৌঁছতে পারিনি। কোনোভাবে পৌঁছতে পারিনি। মানে এই যে জায়গাটা সবথেকে কষ্টের কথা যে আমাদের একজন সঙ্গীত শিল্পী দাদাই মন্ত্রী হয়েছিলেন। আরেকজন সঙ্গীত শিল্পী তিনিও ওখানে পরে এমপি এখন যিনি হয়েছেন তিনি আছেন। মানে তাঁরাই কিন্তু জায়গাগুলোকে পুরো নষ্ট করেছেন। তাঁদের সাথে ব্যক্তিগত সেটিং তো সব শিল্পী করবে না। যে শিল্পীর নিজের কাজের উপর মর্যাদা আছে, নিজের কাজের উপর তার দম দিয়ে সে নিজের দমে কাজ করে, সে কেন গিয়ে তার সাথে সেটিং করবে? বিভিন্ন তার এজেন্ডা মেনে নেবে। সে যারা সেটা করেনি সেটা কি অন্যায়? দিদি আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? যেমনটা আপনি বললেন আপনার কাছে তালিকা রয়েছে, কিংবা এই যে বিভিন্ন ক্ষেত্রে এখন চলছে যে ফাইল খোলা হবে, আপনাদের পরবর্তী পদক্ষেপ কি হবে? ওই যে আমি ১ম এই বলেছি যে আমি তো রাজনীতির মানুষ নই। কারণ আমি সত্যি কথা বলতে কি আমি গান করি। আমি আমার পড়াশোনা, আমার একাডেমি। কিন্তু আমি আস্তে, আস্তে দেখেছি যে আমাদের রাজ্যটা কিরকম একটা ধ্বংসস্তূপে পরিণত হলো। এইটা আমি নিতে পারিনি। আমি বিদেশের মাটিতে গাইছি মঞ্চে উঠে বঙ্গ সম্মেলনে যে, "আমার এই দেশেতে জন্ম যেন এই দেশেতেই মরি।" হুম। আমার নিজের কাছে নিজের প্রশ্ন আসছে যে, "আমি এই দেশেতে জন্মেছি কিন্তু আমি কি এই রাজ্যে মরতে চাই?" এই যে একটা পাপের একটা রাজ্য যেটা ছিল গত ১৫ বছরে, আমি সেখানে মরতে চাইনি। আমি সেখানে থাকতেও চাইনি। আমার কোনো উপায় নেই। আমি বাধ্য হয়েছি এখানে থাকতে। কারণ আমি চাকরি ছেড়ে দিয়েছি। আমি কলেজে পড়াতাম। আমি গান ছাড়া কিছু করি না। আমি অন্য কোথায় গিয়ে কি করব? আমার তো পেট চালাতে হবে। আমার সংসার আমার ওপর কাঁধে ভর দিয়েই চলে। মানে আমি আর্নিং মেম্বার। সেইখানে আমার আমার দেয়ালে পিঠ থেকে গেছে। একটা ফোরাম তো অবশ্যই করা উচিত। আমি বারবার করে সমস্ত শিল্পী, যেসব শিল্পী, সমস্ত শিল্পী বলব না, যেসব শিল্পীরা বঞ্চিত হয়েছেন তাদের যোগ্যতা থাকা সত্ত্বেও, তাদের আমাদের নিজস্ব একটা ফোরাম করা উচিত এবং আমাদের হাইকমান্ডের কাছে এগুলো নিয়ে বলা উচিত এবং যে নামের লিস্টগুলো আমার কাছে আছে, যে সিন্ডিকেট, অ্যাবস বলে একটি সিন্ডিকেট ছিল, অ্যাসোসিয়েশন অফ পারফর্মিং, তারা নিজেদের মধ্যেই সমস্ত কাজ ভাগ করে নিত। আমিও তাদের মেম্বার ছিলাম কিন্তু আমি কোনোদিন যেতাম না। কারণ আমি কথা বলেছিলাম যে, কেন এই যে এত উৎসব, এত মেলা, এত খেলা এগুলো আসছে, এগুলো তো কেউ জানতেই পারছে না অন্য মেম্বাররা। নিজেদের মধ্যে তুমি ১৫ জনের মধ্যে ২০ জনের মধ্যে ভাগ করে নিচ্ছ। তুমি বলছো তারা প্রথম সারির শিল্পী। এই প্রথম সারির শিল্পী তোমার সেটাকে মানদণ্ডটা কার? তুমি যদি নতুন ছেলেমেয়ে বা অন্য কোনো শিল্পীকে সুযোগ না দাও, তাহলে প্রমাণ হবে কি করে যে কে প্রথম সারি, কে দ্বিতীয় সারি? আর এই প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি কারা ঠিক করেছে? সরকার ঠিক করেছে, মন্ত্রী ঠিক করেছে, যার সাথে গানের কোনো সম্পর্ক নেই। কোনো একদিন গান গাইতেন। এখন তাদের সাথে সঙ্গীত মেলার কাটমানি, তোলাবাজি, অমুক জায়গা অমুক মানে সিন্ডিকেট বাজি, অমুক জায়গার থেকে টাকা তোলা এগুলো সম্পর্ক? এই যে কথাটা বলেছিলাম কেন বলব? ২৪ ঘন্টাতেও বলেছিলাম যে সঙ্গীত মেলার হুম। কাটমানি এ নিয়ে কেন বলব? মানে মহিলা
যেখানে বেশিরভাগ মহিলাই আমাদের সাথে সেটিং করছে, ও কে? ওর এত সাহস হয় কি করে? সুতরাং ওকে ব্যান করো। ১ম দিকে দিত, হয়তো দেখবে সে কল্লুটোলার ওখানে কোন বাথরুমের উপর গাইতে যাও। অমুক জায়গায় ট্রাফিক সিগন্যালে গাইতে যাও। আর রবীন্দ্রসদন কারা পেত? যারা সারা বছর তাদের কোথাও নাম নেই। যারা এইসব শিল্পীদের বিচার করছে, তারা শুধু সরকারি প্রোগ্রামই পায়। তার বাইরে কিন্তু কোনো প্রোগ্রাম নেই। আমরা কিন্তু ভাই বাইরের কাজ করে খেয়ে পড়ে আছি। সুতরাং একটা ভয়েস রেজ তো করতেই হবে। এখন তো সেই সময় এসেছে, হাই টাইম। আমার কিছু পাওয়ারও নেই, আমার কিছু হারানোরও নেই। আমি নিজের যে জায়গায় আছি সে জায়গাতেই থাকবো। আমাকে মানুষ রেসপেক্ট করেন। সাধারণ মানুষ, আমার শ্রোতারা আমাকে ভালোবাসেন। জীবনের অনেক ঘাত-প্রতিঘাতকে নিয়ে লড়ে আজকে আমি এই জায়গা করেছি। যতটুকু বললাম তো, আমার ওই কলকাতা শহরে ১০ টা বাড়ি, আমি BMW, Mercedes, Audi, Range Rover চড়বো সেই লোভও নেই। আমি একটু বেড়াতে ভালোবাসি, একটু সাজতে-গুজতে ভালোবাসি। দ্যাটস অল। কিন্তু আমি চাই আমার নিজের জায়গাটা, আমার যে জায়গায় আমি কাজ করেছি, সেই জায়গাটা পরিচ্ছন্ন হোক, এবং সেইটার জন্যে আমার আবেদন মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের কাছে।